আসুন। হাওয়ায় দেখে কিছুটা চমকে গেল। আপনারাই বলুন কে হতে পারে। ঠিক ধরেছেন। আপনি এখানে কাজ করেন? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? ফাইলগুলো দেখে নিন, হয়ে গেলে সাবমিট করে দেব। আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম, আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে। আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে, বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে। এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনেই ফেমাস হয়ে যেতে পারবো। এই যে নিন। কোনো সাড়া নেই। ও হ্যালো, কি ভাবছেন? আই এম সরি, খেয়াল করিনি। এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে? কিছু বললেন? কই না তো। ওকে, থ্যাংক ইউ। হুম। আসছি। কথাটা বলেই চলে গেল। আমি ওর যাবার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, ওর কি আদিবের কথা মনে আছে, নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে? কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠল। স্যার আসবো? তাকে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে। চেহারা একটা চাঞ্চল্যের ভাব। এসো। স্যার একটা নিউজ আছে। বলো। স্যার, আরসি। মানে? হ্যাঁ স্যার, এই আরসি এর মধ্যে কিছু একটা রহস্য আছে। এই আরসির সূত্র কোথায় পেলে? এমনি রুমের বাইরে অগ্নি নক করলো। এসো। স্যার, মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। আমি আর আয়াস দুজনে উৎসুক ভাবে তাকালাম কি পেয়েছে জানার জন্য। কি পেয়েছেন বল? হ্যাঁ বল অগ্নি। একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে, যা দেখে দুজনেই অবাক হয়ে যায়। অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয়, ওটা একটা ছোট কার্ড, যেখানে শুধুই লেখা আরসি। ওপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। 5 বা 3 হতে পারে বলে মনে হলো। স্যার, এখানে তো সেম আরসি লেখা। কেন? আর কোথায় পেয়েছিস? আমি পাইনি, তবে শুনেছি ম্যানেজার আমাকে ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয়। আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই, তখন শুনি একটা কথা, ডোন্ট ওয়ারি বস, আরসি রাজ করবে। এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন, আর তাই আর কোনো কথা বাড়ায়নি। আমার মনে হচ্ছে স্যার, আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর। হতেও পারে, আবার নাও হতে পারে। স্যার, আমরা কি করে বুঝবো এই আরসিটা আসলে কি? ভাবতে হবে আগে, এটা জানতে হবে আরসির পূর্ণরূপটা কি। কোনো বস্তু না মানুষ। তোমরা যাও, নিজেদের কাজ করো। আর হ্যাঁ আয়াস, তুমি একটু সাবধানে থেকো, কারণ ম্যানেজারের জানার মতো একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছে। একটু বেশি সাবধান হতে হবে। আমার জন্য ভাববেন না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে। মাথায় এখন চিন্তা একটাই, আরসি কি হতে পারে, এই আরসি এর মানে। কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করে লাগলাম, কিন্তু রেজাল্ট জিরো। এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো। এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে, সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে। তখন ম্যানেজার আমার ডেকে পাঠালেন। স্যার আসবো? আরে, এসো এসো। জি স্যার। রাজ, একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি, আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই আমার দায়িত্বটা তোমায় কিছুদিন পালন করতে হবে। এই মুহূর্তে তোমার মতো বিশ্বস্ত কাউকে মনে হয় না আমার। আরে বাস, এটা দেখি মেঘ না চাইতে বৃষ্টি। কি ভাবছো রাজ, পারবে সামলাতে? আগে স্যার, আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না, তবে চেষ্টা করব। মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে। ধন্যবাদ তোমাকে রাজ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা। এমন করে বলবেন না স্যার, এটা আমার ডিউটি। সত্যি তোমার পথ, সত্যি তোমার মতো ছেলে হয় না। ওয়েল ডান, মন দিয়ে কাজ করতে থাকো। দোয়া করবেন স্যার। অবশ্যই। এখন তাহলে আসি স্যার। হ্যাঁ, এসো। ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ। ম্যানেজার শহরের বাইরে থাকবে, এই সুযোগ পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে। সুযোগটা কাজে লাগাতে হবে। আদিব এই সুযোগ কাজে না লাগাতে পারলে তুই ব্যর্থ তোর ক্যারিয়ারে। অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ফোন দিলাম রাতুল। ধরলো ফোন। হ্যালো স্যার। হ্যাঁ, বাকিরা কোথায়? রুমেই আছে সবাই। ওকে, তাহলে তোমরা সবাই শুনতে 7:30 হোটেলে পৌঁছে যাবে, জরুরি কথা আছে। ওকে স্যার। রাখছি। ফোনটা কেটেই চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো কেউ বাহির থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে। উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই। হতে পারে মনের ভুল। যাই হোক,
কাজে মন দেই। ল্যাপটপ নিয়ে বসে আরসি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি। হাজার হাজার নাম, এখন এগুলো পরীক্ষা করে দেখতে হবে, কিন্তু তা একার পক্ষে সম্ভব না। তাই ইমেল করে সব অফিসে পাঠিয়ে দিই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেইলস চাই। সন্ধ্যা 7টা প্রায় বেজে গেছে। আমি বেরোতে হবে বলে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, আর তাই রাস্তা বদলে ফেললাম। অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে, আমার লেট হতে পারে। বাইকটা নিয়ে এলো পাতারি কিছুক্ষণ ঘুরলাম। যে আমার পিছু নিয়েছিল সে বুঝে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই, তাই ছেড়ে দিয়েছে। আমি এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম। তোমরা এসে গেছো? আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। না স্যার, কি বলছেন আপনি? এতে সরি বলার কি আছে? আপনি ঠিক আছেন এটাই অনেক। আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো না তো ভেবে। না, বিপদ নয়, তবে হতে পারতো আগে টের পেয়ে যাওয়াও। বেঁচে গেছি। তারপর ওদের পুরো ঘটনাটা বললাম। ছেলেগুলো বেশ ভালো, ওরা নিজেরা একসাথে কাজ করে, তাই বন্ধুই হয়ে গেছে সবাই। তবে এই কদিনে আমাকে অনেক আপন করে নিয়েছে। ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমার দায়িত্ব দিয়েছে। কথাটা শুনে ওরাও খুশি। এই তো মহা সুযোগ স্যার আমাদের জন্য। তবে হ্যাঁ, সাবধান, এটা কোনো ট্রোপ হতে পারে আমাদের পরখ করার জন্য, তাই এত তাড়াহুড়ো করা যাবে না। ওকে স্যার। ডিনার সবাই একসাথেই করলাম। তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য। ওরা 4 জন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে, সেখানেই থাকে সবাই। বাসায় ঢুকছি তখন একই সাথে ইসিও বাইরে থেকে ভিতরে ঢুকছে। আমায় দেখে আর চোখে তাকালো, যা আমার চোখ এড়ায়নি। জানে মন, লাভ নেই, আমার পিছনে এত সোজা না। কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেভিল হাসি দিয়ে ভিতরে চলে এসেছি। আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার। কখন ঘুমে তলিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভেঙে যায় মাঝরাতে। তখন উঠেই ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি, তা খেয়ে নিলাম। ল্যাপটপটা অন করে দেখি অফিস থেকে সকল তথ্য মেল করে দিয়েছে। আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। অনেক নাম আছে এখানে, বড় বড় বিজনেসম্যান, চাকরিজীবী, প্রশাসনের লোক, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট। আমার সন্দেহের তীর মন্ত্রী, ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকে বারবার ইশারা করছে, কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে। ধূর্ত আর কূটবুদ্ধি সম্পন্ন না হলে কোনোটাই করা হয়ে ওঠে না। নাম আর ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ আটকে যায়। নামটা আমার চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আমি নাম, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, এটা আমার বোনের হবু বর মিস্টার রোহান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ভাবি উত্তরসূরি। ও ও কি এসবের পিছনে আছে? তাহলে তো যে করে হোক বিয়েটা আটকাতে হবে আমার। না তেরি, কি সব আবল তাবল ভাবছি আমি। এখানে তো আরসির পূর্ণরূপ আছে, তার মানে তো এই নয় যে সেই কালপ্রিট। আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি। তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আরসি চক্র পরিচালনা সব কি সম্ভব? হতেও পারে, আবার নাও হতে পারে। তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ও আয়াস এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম। এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই। সবার উপর নজর রাখার করো নির্দেশ জারি করে দিলাম। নীরবকে দেওয়া হলো সবার বায়োডাটা চেক করার দায়িত্ব, আর অগ্নি আমার সাথে থাকবে, যে কোনো সময় ডাকলে যেন পাই। সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়লো। ওদের কাজ বুঝিয়ে দিতে দিতে এদিকে খেয়াল করলাম বেলা বেশ হয়ে গেছে, তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই, তাই ওদের 4 জনকে ছুটিয়ে দিয়ে দিলাম, ওরা ওদের কাজ করবে। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই কেউ নক করলো। কামেন। ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে। কফিটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার ওর মুখটা দেখে সন্দেহ হলো। ও কিছু একটা বলতে চায়, তবে ভয় পাচ্ছে, তাই বলছে না। দাঁড়াও। আজ্ঞে স্যার, আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, তবে তুমি কি বলতে চাও তা আমায় বলো। কই স্যার, আমি তো কিছু বলতে চাই না। দেখো, তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও। ভয় পাওয়ার কিছু নেই, তুমি নির্ভয় বলো। আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্রমিস। মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে। স্যার, সত্যি আপনি কেউ কইবেন না তো? না, কিছু বলবো না। তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো, তোমার কোনো ক্ষতি হতে আমি দেবো না, পাক্কা। ছেলেটা রীতিমতো ঘামছে। আমি তার দিকে 1 গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে গ্লাস থেকে সবটা পানি খেয়ে নিল।
বলো রমিজ, কি জানো তুমি? ভয় পেও না। ও কিছু বলে যাবে তার আগে কেউ দরজায় নক করে। আর রমিজ, ওয়ার্ড বয় ছেলেটি হক চোখে উঠে দাঁড়ায়। আমি ইশারায় তাকে থামতে বলে বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম। এই মা, এ কি? এ তো ইসি। খুব বাঁচান বেঁচে গেছি। বোকা মেয়ে, পুলিশ অফিসার হয়েছিস আর এইটুকু বুদ্ধি নেই বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি। বলদ কোথাকার। যাক, ভালো তো আমারই হয়েছে। আমি মনে মনে এসব ভাবছি, তবে ভাবনাটা ভেঙে গেল ইসির একটা কথাতে। একদম 440 ভোল্টেজ শক খেলাম মনে হয়। স্যার, বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার অভ্যাস আমার নেই। ও মা, বলে কি? আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলুন। আপনি কি বলতেছেন? আমার 2 দিন ছুটি চাই। মানে 2 দিন হয়নি জয়েন করেছেন আর এখনই 2 দিন ছুটি চাইছেন? এটা কি মগের মূল্য পাইছেন? কি ভেবেছেন? এটা কি আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব? অফিসের কাজ কি করবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ইসির দিকে তাকে বুঝতে পারলাম ভালোই রাগ হচ্ছে ওর, তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন স্যার, ছুটিটা আমার খুব দরকার। প্লিজ স্যার, প্লিজ। এখন কোনো ছুটি হবে না, আগে বস ফিরুক, ওনার থেকে চেয়ে ছুটি নিয়ে নিবে। রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। উফ, দেখতে সেই লাগছি রাগে লোকটা। এটা ছিল আরো কিছুক্ষণ দেখার, কিন্তু তার আগেই বেরিয়ে গেল। যাওয়ার সময় আমার রুমের দরজা অনেক জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে গেছে। ইস, আর একটু হলেই ভেঙে যেত, তখন কে জরিমানা দিত? নিজেই বের করে বললাম এসব। এতক্ষণে রমেশ চলে গেছে, এখন ওকে ডেকে কথাটা শোনার দরকার, তাই ডেকে পাঠালাম আবার। তবে রমেশ আসার আগে আমার ফোনে একটি কল আসে আর বেরিয়ে পড়তে হয়। হ্যাঁ অগ্নি, বলো। স্যার দেখুন, এইগুলো কি? আমি একটু এগিয়ে গিয়েছি, বাক্স ভর্তি মালগুলো দেখে নিলাম। ও মাই গড, এতগুলো ড্রাগস! দেখে মনে হচ্ছে ড্রাগসগুলো কিছুক্ষণের মধ্যে এখানে এনে রাখা হয়েছে। ঠিক তাই, কিছুক্ষণ আগের ঘটনা। ম্যানেজার কেবিন ল্যান্ডলাইনে ফোন এসেছিল, যেটা আমি ধরেছিলাম। হ্যালো, আজকে 2 প্যাক স্পেশাল মাল গ্যাসের রিসিভ হয়ে গেলে কনফার্ম করে দিও। ওকে। কথা শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে যাচ্ছে। যাক, এতে আমারই ভালো হলো। ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম মাল কোথায় পৌঁছানোর কথা বললো। একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা, আর তাই অগ্নিকে ফোন করে ইনফর্ম করে দেই সবটা, এবং সে আমার কথা মতো এখানে চলে যায়। এদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ নীরব, শুনো, আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যে ফোনটা এসেছে এটা ট্র্যাক করে দেখো কি পাওয়া যায়। ওকে স্যার। নীরবের ফোনটা কাটার পরই রমিজ রুমে কফি নিয়ে প্রবেশ করে। এর মাঝখানে বাকিটা আপনাদের তো জানাই আছে। এখন আমার সেই বন্ধু স্কুলের ভেতর আছে। আমার আর অগ্নির কথার মাঝখানেই ফোন এলো। ভাইব্রেশন মোড। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাজ করো বলে ফোনটা কেটে দিলাম। কি বললো স্যার? নাম্বারটা প্রাইভেট আর ট্র্যাক করা যাচ্ছে না। খুব চালাক। এত বড় কারবারি যারা হরহামেশা লোক চক্ষুর আড়ালে করছে তাদের কাছে এটা তো অতি সামান্য। তা ঠিকই স্যার। কথা বলতে আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুটতে লাগলো, তবে অগ্নি উল্টো পজিশনে ছিল তাই দেখেনি। ব্যাপারটা টের পেয়ে আমি ঝড়ের বেগে অগ্নিকে সরিয়ে দিয়ে নিজেরা সেভ হয়ে নিলাম। অগ্নি চাইছিল শুট করার জন্য, কিন্তু না, আমি বাধা দিই, কারণ এখানে গন্ডগোল করতে গেলে যে কেউ আমাদের চিনে ফেলতে পারে। এতক্ষণ চিনতে পারার কথা না, কারণ জায়গাটা বেশ চিপচিপে অন্ধকার আর আমাদের মুখে মাস্ক ছিল। খুব সাবধানে ওখান থেকে বেরিয়ে এলাম। অগ্নি, তুমি বাসায় চলে যাও, রেস্ট দরকার। সে যেতে চাইনি, আমি জোর করে পাঠালাম, এই বলে যে কোনো সময় প্রয়োজন পড়লে ডেকে নিব। ব্যাপারটা আমারই কেমন যেন ঘোলাটে লাগছে। লোকগুলো কোথা দিয়ে এলো আর আমাদের আক্রমণ করে বসলো? এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং ওনার থেকে পূর্ববর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেলস জানার জন্য। যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসার কোনো না কোনোভাবে দুর্ঘটনার আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন এবং মর্মান্তিকভাবে জীবন দিয়েছেন। তবে এটাও স্যার পরিষ্কার করে বলে দিলেন যে পূর্বে কেউ সিক্রেটভাবে কেসটা নিয়ে নামেনি, এই প্রথম আমি এসেছি। আর ওইদিকে সিআইডি অফিসারদের একটা স্পেশাল টিম এসেছে। সিআইডি এর কথা মনে পড়তেই চিন্তা হতে লাগলো ইসির জন্য। আমি তো জানি ওদের প্ল্যান কি আর ও কি বুঝতে পেরেছে এইসব কিছুর মাস্টার মাইন্ড ঠিক কি ধরনের লোক। যদি ভুলভাল প্ল্যান করে তাহলে তো ইসিও না,
কি ভাবছি এসব আমি? বোকার মতো। সে একজন সিনিয়র অফিসার আর সিক্রেটভাবে নেমেছে কেসে। ও নিশ্চয়ই কাঁচা কাজ করবে না। ক্রিং ক্রিং। উফ, এটা তো বড্ড জ্বালায়। হঠাৎ ফোনটা বেজে উঠলো। যে দেখি একটা অচেনা নাম্বার। হ্যালো, জাস্ট ওয়েট, আই উইল কাম ফাস্ট। ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। ফোনে বলা লোকেশনে শুনশান একটা জায়গা, নির্মাণ কাজ চলছে, কয়েকটা বাড়ি। বুঝতে পারছি না এরকম একটা জায়গায় কেন আসতে বললো। একটু এগিয়ে যেতেই দুটো লোক এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, কিছু বুঝতে পারলাম না। রাজ, তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোকা দিবি বুঝতে পারিনি। তুই কি করে ভাবলি আমি এত বোকা? মাথা তুলে তাকিয়ে দেখি এ তো ম্যানেজার। তার মানে আমি ওকে ধরা পড়ে গেলাম। তুই কে বল, আসার পরিচয় বল তাড়াতাড়ি। স্যার, আপনি কি বলছেন এসব? চুপ, একদম চুপ, নাটক বন্ধ একদম। কে তুই? স্যার, আমি তো রাজদীপ। আপনি ভুলে গেলেন কি করে? নাটক করিস আমার সাথে? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আপনি কি কি নাটকের কথা বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ল্যান্ডলাইনে একটা অর্ডারে ফোন এসেছে, তুই আমায় বললি না কেন? এই রে, এ তো মহা মুশকিল। যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা না। ওই হারামি বাচ্চা, কথা বল। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি ফোনটা কেটে দেওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ঢুকেনি। এই যে দেখুন স্যার, পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই। ভাগ্য ভালো, সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল করে রিং হওয়ার আগেই কেটে দিয়েছিলাম। স্যার বিশ্বাস করুন, আমি কাজের চাপে পড়ে আপনাকে জানাতে ভুলে গেছিলাম। আমায় এবারের মতো মাফ করে দিন স্যার। জীবনেও আর এমন ভুল করবো না স্যার। তাহলে সেখানে কারা গিয়েছিল? কোথায় স্যার? যেখানে যাওয়ার কথা ছিল। যাকে বাদ দে। এই, তোকে লাস্ট সুযোগ দিলাম, কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পেছে কলকাটি নাড়ছিস, তাহলে কিন্তু জানে মারা পড়বি। স্যার, আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না? আমি কেন আপনার ক্ষতি করব? জি, আপনি আমার এত উপকার করলেন। স্যার, আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি, আর আপনি আমায় এইভাবে ভুল বুঝতে পারলেন। খুব কষ্ট লাগলো স্যার। মন জয় করার জন্য তেল মাখা যাকে বলে। হ্যাঁ রাজ, আমিও তোকে অনেক ভরসা করি, কিন্তু তুই যদি নাই জানাস কাউকে কিছু, তাহলে কি করে কেউ পৌঁছবে? একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বল। কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা? ও কিছু না, এত কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই। যা, সবাই চলে যা। চোরের মতো এড়িয়ে গেল কথাটা, কিন্তু কোনো লাভ নেই ব্রো। আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচা অসম্ভব। ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি। নিজের রুমে যাব, অমনি কেউ পেছন থেকে নাম ধরে ডাকলো। জি? তোমার সাথে দুটো কথা ছিল, একটু সময় হবে তোমার? জি বলুন, আমি শুনছি। আর তো মাত্র 12 দিন বাকি, তারপরেই আমাদের মেয়ে আরিশপার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। তো কালকে রোহান আর আরুর এঙ্গেজমেন্ট হবে। সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে, তাই তোমায় থাকতে বলছিলাম আর কি। ও, থাকবে তো? কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। তুমি তো আমাদের ছেলের মতো, আর আরও মতো তোমার বোনেরই মতো। কেন এমন করো তুমি? আমাদের নিজের পরিবার ভাবতে পারো। হ্যাঁ, তোমার আঙ্কেল ঠিক বলেছে। তুমি একা একটা ছেলে আমাদের বাসায় থাকো, অথচ বাইরে খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও। এটা আমাদের ভালো লাগে বলো বাবা? ঠিক আছে, আমি চেষ্টা করব থাকার। কথাটা বলে ওনাদের কিছু বলার সুযোগ দিয়ে চলে এলাম নিজের রুমে। বাহ বাহ, নিজেদের ছেলেকে এত অবহেলা করলো। ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, একবার খোঁজ পর্যন্ত নিল না। আর এখন একটা অচেনা ছেলের জন্য কত দরদ ওনাদের। কথাগুলো মনে মনে ভাবছি, তখন হঠাৎ মনে হলো ইসের কথা। তার মানে পার্টির জন্য ছুটি চেয়েছিল। ফোনটা হাতে নিয়ে অগ্নিকে একটা কল দিলাম। কল ধরতেই, হ্যালো। হ্যালো স্যার। তোমার একটা কাজ করতে হবে। বলুন স্যার। তোমাদের অফিস কলিগ ঈশিতা জামানের সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে। ওকে স্যার। বলেই ফোনটা কেটে দিলাম। পার্টির দিন সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কারণ আজ কোনো কাজ করব না, বাড়িতেই থাকবো। বোনের এঙ্গেজমেন্ট বলে কথা। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে, তাই একটু ছাদের দিকে গেলাম। গিয়ে দেখি কেউ ছাদের রেলিং ধরে আকাশের পানে চেয়ে আছে। ঠিক বুঝেছেন আপনারা, সে অন্য কেউ না, ঈশি।
আমাকে দেখে একটুও টনক নড়ল না, ঠায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হয়তো কোনো কিছু ভাবছে গভীর মনোযোগ দিয়ে। ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে তার টেরও পাচ্ছে না। দেখতে অসাধারণ মায়াবী মুখটা, একদম নিষ্পাপ শিশুর মতো। কথা বলতে ইচ্ছা করছে আমার খুব, কিন্তু গভীর গম্ভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না। এতে দুর্বলতা বাড়বে, ভয় কমবে না। তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে খেয়াল করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি ইসি। থ্যাঙ্কস। হঠাৎ থ্যাঙ্কস কেন বলছেন? ছুটি দেওয়ার জন্য। আমি কিছু বলতে যাব তার আগে ছাদ থেকে নেমে গেল। আমি অগত্যা তাকিয়ে রইলাম। একা একা ছাদেও ভালো লাগছে না। এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করে রাখি। রুমে ঢোকার আগে দোতলার উপর থেকে নিজের কাজ দেখতে লাগলো। পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠানের আয়োজন চলছে, সাথে আরো কিছু হয়তো আছে আজকে, তাই এমন ভাবেই সাজানো হচ্ছে। যাকে এসব ভেবে আমার লাভ কি? নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে। মনে হলো কেউ দরজা নক করছে। মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম। এদের বারণ করার পরও আমার রুমের কাজ কি? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভাবি দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? খাবে চলো। মানে? আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলেছিলাম। ভুলিনি ভাই, তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমান, তাই মা বলল তোমায়ও ডেকে নেওয়ার জন্য। চলো। আমি কিছু বলতে না দিয়েই তাড়াতাড়ি এসো, সবাই নিচে বসে আছে। আজব, কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না? আমাকে কি মানুষ মনে হয় না? নিজেদের কথা বলেই চলে যায়। তবে ভাবির কথাগুলো ঠিকই। আমি তো আজ এদের মেহমান হয়েই বাসায় আছি, তাই এক প্রকার বিরক্তি নিয়েই নিচে এলাম নাস্তা করতে। এসে দেখি ভাইয়া ভাবি মা বাবা আরু ইসি সবাই আছে, সাথে নিউ মেম্বারের। এদের আমি চিনতে পারছি না, হবে হয়তো কোনো রিলেটিভ। আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো। খাবার মাঝে বাবা আমায় বললেন, রাজ, জি। তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? কি অনুরোধ? আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্যে একটা নয়, দুটো। যেটা আমার মনে হয়েছিল সেটাই হলো। তো এটা আমায় বলার কি আছে? আছে, কারণ আজকে পার্টিতে তোমাকে। বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব কেন দিচ্ছে। ঠিক আছে, রাখুন। ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। পার্টিতে আমন্ত্রিত লোকজন আসা শুরু করেছে। আমি অগ্নিকে ফোন দিয়ে জানিয়ে দিই পার্টির কথা। আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো। পার্টি মনে হচ্ছে বেশ জমজমাট হয়ে গেছে। আমিও তৈরি। কালো প্যান্ট, সাদা শার্ট, সাথে ব্লু কালার কোট, হাতে ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো একটু নেড়ে চেড়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি। রোহানদের বাড়ির লোকজন ইতোমধ্যেই চলে এসেছে। সবাই অপেক্ষা করছে পাত্রীর জন্য। আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে রেখেছেন। নো থ্যাঙ্কস। সে গ্লাসটা আর একটু আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি ড্রিঙ্কস করি না। ইয়াং ম্যান, এটা ফলের জুস। কণ্ঠটা বেশ পরিচিত। এতক্ষণ ওনার দিকে না তাকিয়ে কথা বলছিলাম, কারণ আমার মুখটা ফোনের দিকে গোজা ছিল। তাকে দেখি মিজান আঙ্কেল, যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র যিনি, উনি ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানেন। তবে আর একজন ব্যক্তি জানতেন, সেটা না হয় এখন আপনাদের অজানাই থাক, তবে পরে আস্তে আস্তে ঠিকই জেনে যাবেন। ও সরি আঙ্কেল, আমি খেয়াল করিনি। কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। কেমন আছেন আঙ্কেল? আছি বাবা, ভালোই আছি। তুমি কেমন আছো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বুঝি বাবা তোমার কষ্টটা, নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি। সবই ভাগ্য আঙ্কেল। ওনার সাথে টুকটাক কথা চলছে। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতে ওনাকে আমাদের অনেক স্নেহ করতেন। উনি যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টুমি করতেন। নিজের বাবা মার থেকে ওনাকে আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ।
আর সেখান থেকে ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরে সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে। দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাল্লাহ, আমার বোনটাকে ঠিক যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকেই তাকিয়ে আছে, তবে আমার চোখ পাশের জনের উপরই তাকিয়ে আটকে। কে বলুন দেখি আপনারে? একদম ঠিক ধরেছেন, ইসির উপরেই আটকে গেছে। আমি আমার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো। ভাই ছোট থেকে সবসময় এক একজনের উপরেই খায় বারবার। ইসিকে আজ দারুণ লাগছে, নীল রঙের ড্রেসে পুরাই যেন নীল পরি মনে হচ্ছে। আমি হা করে সেদিকেই তাকিয়ে আছি। আমার ঘোর কাটলো মেজাল আঙ্কেলের কথায়। থাক তাহলে ইয়াং ম্যান, এনজয় করো।